বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়বা ইউসুফ এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিপির কেন্দ্রীয় নেতা ডক্টর সাজেদুল হক রুবেল। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আমি মিস চৌধুরী নায়বা ইউসুফ আপনার কাছে একটু বুঝতে চাইব যে সামগ্রিকভাবে নির্বাচন এবং রাজনীতিতে এখন যা লক্ষণীয় তাতে কি এটা বলা যায় কিনা, বা কেউ যদি বলেন যে বিএনপি অনেকখানি ব্যাকফুটে চলে গেছে গত কয়েক মাসে, খুব বেশি বাড়িয়ে বলা হবে কি? আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আসলে বিএনপি বাংলাদেশের আমি মনে করি বর্তমানে সবচেয়ে বড় একটি দল এবং বিএনপির অনেক নেতাকর্মী এবং বিএনপির যে সমর্থন এবং বিএনপি যেভাবে রাজনীতি করেছে এত বছর বাংলাদেশে, বিএনপির মানে অটোমেটিক্যালি বিএনপি একটি শক্তি বাংলাদেশের। তো এটার জন্য অনেক প্রতিবন্ধকতা ফেস করতে হচ্ছে এবং এটা আমার কাছে মনে হয় এটা একটা ন্যারেটিভ যে বিএনপি ব্যাকফুটে চলে গেছে, বিএনপির পপুলারিটি কমে গেছে। আপনারা যখন তৃণমূলে যাবেন তখন আপনারা দেখবেন যে দেশের জনগণ কিভাবে নির্বাচন চাচ্ছে, একটা নিরপেক্ষ নির্বাচন চাচ্ছে, তারা ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে চায়। সেটা খুবই স্পষ্ট একটা আপনি ক্লিয়ার পিকচার পাওয়া যায় যখন আপনি তৃণমূলে জনগণের সাথে আমরা সম্পৃক্ত থাকি। সেজন্য আমার কাছে মনে হয় একটা ন্যারেটিভ এটা তৈরি করা হচ্ছে। হ্যাঁ, এটার ভিতরে অনেক রাজনীতি আছে, অনেক ষড়যন্ত্র আছে আমার কাছে মনে হয়, কিন্তু বিএনপি এখনও সবচেয়ে বড় দল এবং সবচেয়ে পপুলার তৃণমূলে এবং বাংলাদেশের জনগণের মাঝে। সো আপনি কি বলবেন আমাদেরকে যে নির্বাচনকে ঘিরে কি মনে হচ্ছে, নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে কিনা? এবং বিএনপি তো অত্যন্ত আশাবাদী, বিএনপির সঙ্গে বৈঠকের প্রেক্ষিতেই সিদ্ধান্ত হয়েছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন। যদি অনেকে মনে করছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, হলেও সেটা একটা ফার্স্ট ইলেকশন হবে এবং এই আলোচনাও আছে যে বিএনপি আসলে বা বিএনপির সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলি ইতিমধ্যেই আসন ভাগাভাগি নিয়ে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিংয়ের ইলেকশন বা পাতানো নির্বাচনের দিকে এগুচ্ছে বাংলাদেশ। এটা পাতানো ইলেকশনের দিকেই যদি যায় তাহলে আর আমাদের 15 বছর আর এখনকার মধ্যে পার্থক্য কি থাকবে? সবাই মিলেই গণতন্ত্র আমরা নতুনভাবে দেখব, সবাইকে মিলেই এই দেশ গড়ার রাজনীতি, কাউকে রেখে তো। কিন্তু এটা তো একটা নির্বাচনে তো নির্বাচিত হয়ে আসতে হবে, সেই পপুলারিটি থাকতে হবে, সেই সংখ্যালঘু আপনার থাকতে হবে, সিট থাকতে হবে, তাহলেই সবাই আসতে পারবে। পাতানো নির্বাচন আমরা যেটা আপনি মিন করছেন যে জামাত বিএনপি ভাগাভাগি, ওই যেটা ঘুরে ফিরে তো একই কথা যে গণতন্ত্রে তো সবাইকে মিলেই করতে হবে, আমরা তো একা পারবো না এবং একা আমাদের দল সেটা একাও চায় না। সবাইকে নিয়েই সামনে আমরা ক্ষমতাটা আমরা যেতে চাই যে সবার এখানে স্টেক থাকবে, সবাই ক্ষমতার অংশীদার হবে, তাহলে বিরোধিতা করবে কে? গণতন্ত্র তো বিরোধী শক্তিও দরকার। বিরোধী তো থাকবেই, বিরোধী দল তো থাকবেই, বাট এটা তো এক দলের তো হবে না। মানে খালি বিএনপির পপুলারিটির জন্য বিএনপিরই মেজরিটি থাকবে, আমরা অন্য দলকে আমরা দিচ্ছি না, স্পেস দিচ্ছি না, সেটাতে আমরা বিশ্বাস করি না। সবাই মিলেই আমরা নতুন গণতন্ত্র দেখতে চাই ইনশাআল্লাহ সামনে। ডক্টর সাজেদুল হক রুবেল, একটু আপনার কাছ থেকে শুনতে চাই, আপনাদের কংগ্রেস হয়ে গেল, রাজনীতির মূল্যায়নও নিশ্চয়ই আপনারা করেছেন কংগ্রেসের, সচরাচর যেটা হয়। সো আমি একটু বুঝতে চাই যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে আপনারা কিভাবে বিশ্লেষণ করলেন, কি সিদ্ধান্তে পৌঁছলেন? বিশেষ করে কেউ কেউ মনে করছে যে রাজনীতিতে নতুন শক্তি উঠে আসছে, পুরোনোরা একটা তো বিদায় হয়েছে, আরেকটা কারো কারো ভাষায় বিদায় হবার পথে, যদিও মিস নায়বা ইউসুফ মনে করেন যে না, তারাই এখনও সবচেয়ে বড় শক্তি। কিন্তু বড় শক্তি হলো আবার কারো কারো প্রশ্ন যে বড় শক্তি কিন্তু ডিকটেট তো আর তারা করছেন না, ডোমিনেটও করতে পারছেন না পলিটিক্সে। একদম সেই সবচেয়ে বড় স্যাক্রিফাইস তারা করেছেন, আত্মাহুতির অর্থে, জেল জুলুমের অর্থে, নির্যাতন নিপীড়নের অর্থে সয়েছেন তারা বেশি।
কিন্তু অভ্যুত্থানের নেতৃত্ব তারা দাবি করতে পারেননি, যদিও তারা বলছেন যে 437 জন বা 38 জন এরকম তাদের নেতাকর্মী শুধু ওই 36 দিনে মারা গেছে। কিন্তু এবং তারপরে এই যে যেটি তিনি ন্যারেটিভ বলছেন বা বয়ান তৈরিতে বা নানান ক্ষেত্রে সুবিধে খুব বেশি বিএনপি করতে পারছে না, বরং অন্য শক্তিগুলো ওই যে যারা ধেয়ে আসছে বা উঠে আসছে তারাই আসলে ডিকটেট করছে সব কিছু। ধন্যবাদ। আপনার মাধ্যমে আমার চ্যানেল আয়ের সকল দর্শকদের এবং সম্মানিত সহ-আলোচক সবাইকে শুভেচ্ছা। প্রথমে একটু আপনি যেহেতু আমাদের পার্টির যে কংগ্রেসের কথা বললেন, মানে পার্টির সম্মেলন, আমরা আজকেই বলা যায় সব কাজ শেষ করেছি। আমাদের 13তম কংগ্রেস সমাপ্ত হয়েছে এবং আমরা নতুনভাবে দায়িত্ব গ্রহণ করেছে পার্টি। এবং আমাদের পার্টি হচ্ছে তার যে বিশ্লেষণের জায়গা এই সময়কার, সেটা হচ্ছে এক, যে গত বছর এই 24 জুলাই আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের আবার নতুন করে বাংলাদেশের মানুষ আশাবাদী হওয়া সুযোগ পেয়েছে যে বাংলাদেশে পরিবর্তন সম্ভব। সেটা যতই পরাক্রমশালী শক্তি হোক, যতই স্বৈরাচারী শক্তি হোক, যতই তার ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী প্রবণতা থাকুক, কিন্তু জনতার জয় সম্ভব। এবং এই যে অভিজ্ঞতা, জনতার জয়ের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে নিয়ে আমরা এখন পরবর্তী ধাপের জায়গায় আমরা যেতে চাচ্ছি। সেই পরবর্তী ধাপটি হচ্ছে যে এই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা একটা স্বৈরাচারী সরকারকে উৎখাত করতে পারলেও আমরা রাষ্ট্রের ব্যবস্থাটা বদল করতে পারি নাই। ফলে রাষ্ট্রের ব্যবস্থা যেহেতু, রাষ্ট্রের শ্রেণীচরিত্র যেহেতু বদল হয় নাই, সেই কারণে দেখা যায় যে এই দুর্বৃত্তায়িত যে রাজনীতি রয়েছে সেটাই চলমান রয়েছে এবং সব জায়গায় বৈষম্য থেকে শুরু করে সব কিছুই আগের মতো রয়ে গেছে। হতাশার জায়গাটা বাড়ছে, কিছু হলো না, আগে ভালো ছিল, এই ধরনের সুর তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এবং সেই সুর চেষ্টা করা হচ্ছে এই কারণে, কারণ আপনার পোশাকটা বদল হয়েছে, কিন্তু আপনার ভেতরের যে ক্যারেক্টারিস্টিক, ওই চরিত্রের জায়গাটা, সেটা বদল হয়নি। এবং সেটা বদলের লড়াইটাই হচ্ছে এখনকার লড়াই। এবং সেই জন্য রাষ্ট্রের বদল করতে হবে, রাষ্ট্র ব্যবস্থার বদল করতে হবে। আমরা এর আগের আমাদের দ্বাদশ কংগ্রেস, যেটা 2022 সালে হয়েছিল, সেইখানেই আমরা রেজুলেশন নিয়েছিলাম, দুঃশাসন হটাও, ব্যবস্থা বদলাও, বিকল্প গড়ে তুলো। তো দুঃশাসন একটা হটিয়েছি আমরা, কিন্তু হটিয়ে আমরা সুশাসনে এসেছি সেটা তো প্রমাণিত হচ্ছে না। ফলে সুশাসন আসার জন্য আমার পরবর্তী যে দুটা কাজ আছে, ব্যবস্থা বদল করতে হবে এবং হচ্ছে আমার বিকল্প করতে হবে। এবং আমরা এবার বিকল্প করার ক্ষেত্রে আমরা মনে করি যে হচ্ছে বাংলাদেশের যত বাম গণতান্ত্রিক শক্তি আছে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা বামপন্থীরা অনেক ভাগে বিভক্ত রয়েছি, এখানে বাম গণতান্ত্রিক জোট রয়েছে, ফ্যাসিবাদ বিরোধী বাম জোট রয়েছে, আরও অনেক ধরনের ঘরানার বাম রয়েছে। এই সব ঘরানার বামদেরকে আমরা ঐক্যবদ্ধ একটি জায়গায় নিয়ে আসতে চাই। এবং একই সাথে আমাদের যারা হচ্ছে মানে শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ তো আছে, তারা যা শ্রেণীগতভাবে নিপীড়িত, এছাড়া জাতিগতভাবে নিপীড়িত মানুষ আছে, লিঙ্গগতভাবে নিপীড়িত মানুষ আছে, বর্ণগতভাবে নিপীড়িত মানুষ আছে, এরকম যত নিপীড়িত মানুষ আছে, সমস্ত নিপীড়িত মানুষগুলোকে নিয়ে আমরা একটা বৃহত্তর বলয় তৈরি করতে চাই। এবং সেই বৃহত্তর বলয়ের মধ্য দিয়ে আমরা আমাদের দেশের যে প্রচলিত যে রাজনৈতিক ব্যবস্থা আছে, সেই রাজনৈতিক ব্যবস্থা বদল তৈরি করতে চাই। এবং সব কথা শেষ কথা আমরা বলতে চাই যে ইমিডিয়েট টাস্ক হচ্ছে, ইমিডিয়েটলি বাংলাদেশের জন্য কি করতে হবে, সেটা হচ্ছে যত দ্রুত সম্ভব নির্বাচন। আমরা সংস্কারের যে সরকারের প্রক্রিয়া, সেখানে সহযোগিতা করেছি, সেখানে ঐক্যমত্য কমিশনের বৈঠকে আমরা গিয়েছি, আমরা আমাদের কথাবার্তা বলেছি, কিন্তু ঐক্যমত্য আসলে 100% করা সম্ভব না। ঠিক আছে, কারণ বামপন্থীদের চিন্তাভাবনা সেটা জামাতের পক্ষে ধারণ করা সম্ভব না। আবার জামাতে ইসলামের যে মানে গোড়া যে বিষয়গুলো, সেটাও একজন বামপন্থী কমিউনিস্টের পক্ষে ধারণ করা সম্ভব না, যার যার আদর্শিক জায়গায় কোনোদিন মিলাতে পারবেন না ইউনূস সাহেব। ফলে যেটুকু জায়গায় বিএনপি, জামাত, বামপন্থী সমস্ত রাজনৈতিক দলগুলো যেটুকু ন্যূনতম এখন ঐক্যমত হয়েছে, সেই ন্যূনতম ঐক্যমত্য নিয়ে দ্রুত নির্বাচন করা দরকার। আপনি দেখেন, আমার খুব ভাবতে লজ্জা লাগে, আমাদের 1 বছর পরে নেপালে গণ অভ্যুত্থান হলো। নেপালের মানুষ জানে 6 মার্চ 2026 সালের তাদের দেশে নির্বাচন হবে, তারা নির্বাচনের তারিখ ঠিক করে ফেলছে। আর আমরা ওদের 1-1.5 বছর আগে গণ অভ্যুত্থান করে এখনও আমরা কনফিউজ যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা। কারণ জামাত আজকে বলতেছে তার পিআর পদ্ধতি লাগবে, একদিকে সে ফাটিয়ে ফেলতেছে পিআর পদ্ধতি না হলে নির্বাচন করবো না, আরও অনেক ইসলামিক দলগুলোর সাথে সে জোট বেঁধে একদম কোমর বেঁধে নেমে গেছে। আবার আমি দেখি আমার এলাকায় সেনপাড়া, মানে কাজীপাড়ায়, ঢাকা 15 আসনে, যেখানে আমি আগেও নির্বাচন করেছি, নির্বাচন আবারও করবো ইনশাল্লাহ, সেইখানে আমি দেখছি কি
যে সেখানে ডাক্তার শফিক নির্বাচন করবেন মানে জামাতের আমির, তার প্রচারণা চলছে। আমি পার্টি অফিসে যা দেখতেছি ওখানে হেলালুদ্দিন নামে এক লোক, এখানে জামাতের নির্বাচনের প্রচার চলতেছে ঢাকা ৮ আসনে। অর্থাৎ ব্যক্তিভিত্তিক নির্বাচনের মানে আসন ভিত্তিক নির্বাচনের ঠিকই প্রস্তুতি তারা নিচ্ছে, আবার জাতিকে বিভ্রান্ত করছে যদি পিয়ার না হয় নির্বাচন করতে দেবে। ওদিকে আবার এনসিপি বলছে শাপলা না পেলে নির্বাচন হবে, করতেই দেবে না। আমার হচ্ছে শাপলা হলো জাতীয় প্রতীক, ইতিমধ্যে মান্না ভাইয়ের পার্টি তারা প্রথম শাপলা দাবি করেছিল, সেটা তাকে দেনে নির্বাচন করবে, সেটা নিয়ে মামলা চলছে। এটা অলরেডি একটা হচ্ছে ডিসপুটেড কেস। তার মধ্যে আবার মানে পুরাতনরা পাচ্ছে না, অনেক আগের থেকে চেষ্টা করে শাপলা পাচ্ছে না, তিনি আবার নতুন আসছেন, তিনিও শাপলা চান। আমার শাপলা না হলে নির্বাচন করবো না, নির্বাচন করবো না, নির্বাচন হতে দেওয়া হবে না। অর্থাৎ এমন একটা জিনিস আবিষ্কার মানে পেয়ে গেছেন তারা, যেটা কোনদিন সম্ভব না বাস্তবায়িত করা। অর্থাৎ এটাকে নিয়ে তারা একটা মানে জলটাকে ঘোলা করছে। এই যে জল ঘোলা করার বিষয় রয়েছে, যে আগে গণপরিষদ নির্বাচন চাই, আগে জুলাই সনদ করে চাই, আগে হচ্ছে এটাকে লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে দিতে চাই। আর দেখেন তো আজকে যদি লিগ্যাল ফ্রেমওয়ার্ক হয়, আজকে যদি একটা কনস্টিটিউশনাল অর্ডারও হয়, ধরেন এই সংবিধান বাতিল, এটা আপনি বললেন আজকে, আমার খুব ভালো কথা। শিশির মনির তো বলে এই সরকারের বৈধতা নিয়ে শিশির মনির চ্যালেঞ্জ করেছেন, তারপর তাকে কিছু বলা হচ্ছে না, কেন হচ্ছে না বলা তা বুঝি না আমি। যাই হোক, ধরলাম অনেক বড় উকিল মানুষ। তো আপনার এই যে হচ্ছে আজকে যদি নতুন একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক বর্ডারও দেন ইউনূস সাহেব বা যে কেউ দেন আর কি, সেটা আলটিমেটলি বৈধতা কোথায় পাবে? ধরেন 1970 সালে ইয়াহিয়া খানের যে LFO 1970 ছিল, সেটাকে পরবর্তীকালে রিকগনাইজ করেছে কে? মুক্তিযুদ্ধ উত্তরকালীন কিন্তু সেই সংসদটা তৈরি হয়েছিল সেটার মধ্যে দিয়ে, সেটার মধ্যে দিয়ে সেটাকে লিগ্যালাইজ করা হয়েছিল। জিয়াউর রহমান সাহেব যে হচ্ছে অর্ডিন্যান্স করেছেন বা এরশাদ সাহেব যে অর্ডিন্যান্সগুলো করেছেন, সেটা পরবর্তীকালে আত্মীকরণ করেছে কে? পরবর্তী নির্বাচিত জাতীয় সংসদগুলো করেছে। শেষ পর্যন্ত জাতীয় সংসদই আপনি আসতে হবে, ঠিক আছে? আপনি যা কিছু করেন কোনো কিছু হবে না, কোনো কিছু হবে না যদি হচ্ছে একটা জাতীয় নির্বাচন না হয়। এবং আমাদের কমিউনিস্ট পার্টিও সেটা মনে করছে। চৌধুরী নায়েব ইউসুফ, মনে কি হচ্ছে আসলে নির্বাচন ঠিকঠাক মতো হবে? এই যে আবহর কথা মিস্টার রুবেল উল্লেখ করলেন, এবং তারা অনেক শক্তিমান এবং সরকারের ভাষায় তারা খুবই গুরুত্বপূর্ণ শক্তিশালী রাজনৈতিক দল, প্রধান দল। আপনারা বুঝতেই পারেন যে 4টে দলকে ডেকে সরকারের উপদেষ্টাই বলেন যে এরা হচ্ছে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ 4টে প্রধান দল। আবার যখন প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদানের জন্য নিউ ইয়র্ক যান, 3টে রাজনৈতিক দলকে নিয়ে যান। প্রথমে 2জন বিএনপি থেকে, অন্য 2টো দল থেকে একজন করে, শেষ পর্যন্ত আবার ভারসাম্যটা ঠিকই আনতে হলো, দুজন করেই নিয়ে যেতে হলো। এবং নতুন একটি দলের সঙ্গে যার রেজিস্ট্রেশন হয়নি তার সঙ্গে বিএনপি মহাসচিবও যাচ্ছেন। সব মিলিয়ে আসলে আপনি যতটাই বলছেন যে আপনারাই সবচেয়ে শক্তিশালী বড়, কিন্তু ক্রিয়াকর্মে বা সেটা কি মনে হচ্ছে বা আপনাদেরই সেই আত্মশক্তি বা কি বলবো আমি বাংলায় জানি না। আপনি তো দেখেছেন এই 15 বছর যেভাবে আমরা টর্চার্ড হয়েছি, তাহলে কি আপনারা এখনো ট্রমা কাটেনি যে কারণে কারোর সঙ্গে? আমাদের তো বিভক্ত করতে পারিনি। অনেক সময় শুনেছি বিএনপি ভাগ হয়ে যাচ্ছে, বিএনপির মানে কোনো একটা নেতাকেও তো তারা নিতে পারে নাই আমাদের দলের থেকে, 1-2জন ছাড়া। তো অবশ্যই আমরা বলবো সেটা আমাদের একটা সত্যি যে আমরা ঐক্যবদ্ধ আছি, আমরা দলকে ভালোবাসি, দেশকে ভালোবাসি। ওই জায়গাতে আমরা এই আদর্শটা ছাড়বো না, আমরা এই নীতি আদর্শ বিএনপির। এবং তারা গেছেন, হ্যাঁ, তারা একটা জাতিসংঘের একটা বৈঠক, সাধারণ অধিবেশন, সেখানে তারা গেছেন। আপনি কি বলছিলেন যে 4টা দল? না, আমি বলছি সরকার সবসময় বলে যে দেশের প্রধান দল হচ্ছে 4টে, বা এনসিপিটা তো ছোট, এখন তো নতুন দল এনসিপি, এখনো তারা সরকার তো সমানভাবে ট্রিট করছে। হ্যাঁ, এখানেও সেটাই, এটা সবারই প্রশ্ন যে এইভাবে করে, যদিও তারা জুলাই অভ্যুত্থানে তাদের ভূমিকা সত্যি প্রশংসনীয়, আমরা এটা বলি। এবং তারা আমাদের ছোট ভাই, তারা সন্তানের মতো, অবশ্যই আমরা তাদেরকে স্বাগত জানাই। কিন্তু তাদের মধ্যে তাদেরকে প্রথমেই তাদেরকে এই সরকারে নিয়ে আপনি যতই যে একটা সরকার দেশ চালানো ম্যাচুরিটি লাগে, তো এক্সপিরিয়েন্স লাগে, সেটা তো তাদের মধ্যে আমরা অভাব দেখি। তাদের কথাবার্তা, তারা আমাদের দলের নেতাদের যেভাবে তারা কথা বলেছে, এটা সোজাসাপটা কথায় আপনি যদি বলেন সেটা বলবো, আমার কাছে মনে হবে এটা বেয়াদ্দবি।
এই ধরনের কথাবার্তা, এটা তো প্রথমে আপনার রাজনীতি করতে হলে আপনার শিষ্টাচার জানতে হবে। আপনার মুরব্বীদের সাথে আপনি কিভাবে কথা বলবেন, আপনার যারা জুনিয়র আছে তাদের সাথে আপনি কি ব্যবহার করবেন, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট একটা পলিটিক্যাল, যখন আপনি ক্যারিয়ার গ্রো করবেন। তো ওইটার জন্য সময় লাগে, ম্যাচুরিটি লাগে, এক্সপিরিয়েন্স লাগে। তার আগেই তাদেরকে এত দেখিয়ে দেওয়া হয়েছে, দিয়ে দেওয়া হয়েছে, সেটা হয়তো বা তারা এখন হ্যান্ডেল করতে পারছে না। আপনারা যেমনটা মনে করছেন যে আপনারা মানে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কিন্তু এনসিপি বা জামাতের যে ভূমিকা, কর্মকাণ্ড বা তাতে তো তারা নির্বাচনটা বিলম্বিত হলে তাদের জন্য সুবিধা, এবং হয়তো সেদিকেই তারা নিয়ে যেতে চাইছে। এবং সাম্প্রতিককালে বিভিন্ন ছাত্র সংসদের নির্বাচনে যেটা দেখা গেছে যে তারাই আসলে ইনিশিয়েট করেছে নির্বাচনটা হতে হবে, এবং বিএনপি আসলে সেই টোপটাও গিলেছে, এবং টোপ গিলে বিএনপি আসলে ভীষণভাবে পরাস্ত হয়েছে তাদের কাছে বলা যেতে পারে। না, একটা ইউনিভার্সিটি, এটা ডাকসু বা এটার উপরে সব তো সারা দেশের জাতীয় নির্বাচন আপনি ইয়ে করতে পারেন না। ডাকসু আরো নির্বাচন সামনে আছে, সেগুলো সেটা আছে, কিন্তু সাধারণ জনগণ ওনারা তাদের একটা হ্যাঁ, এখন যেটা উনিও বলল বিকল্পের কথা, হ্যাঁ মানুষ চেঞ্জ চায়, কিন্তু আমরা তো 1 বছর 1.5 বছর ধরে দেখছি অ্যাক্টিভিটি আমাদের, যে ওরা যে নতুন একটা দল করেছে তারা তো খুব একটা পপুলারিটি গেইন করতে পারে নাই। হ্যাঁ, যে কোনো এলাকায় কিন্তু তারা পারছে না। অনেকে মনে করছে যে জামাতের পপুলারিটি বৃদ্ধি পাচ্ছে, নানা রকমের সার্ভে, নানা রঙের নানা ঢঙের সার্ভে আমরা দেখছি। আজকে আমি দেখলাম, আমার কাছে আমি জানি না এই সার্ভেটা কিসের উপরে ডিপেন্ড করে বা কোন জনগোষ্ঠীর উপরে সার্ভে করা হয়েছে। এটা অবশ্যই আমাদের, আপনি তো জানেন কিছু সময় আমরা ছাত্রদের মধ্যে আপনাদের ছাত্র সংগঠনকে তারা বলা যায় তাদের ল্যান্ডস্লাইড ভিক্টরি এভাবেই আমরা যদি বলি। আর এইসব সার্ভে যেটা বলছে যে আপনাদের ঘাড়ের উপরে তারা নিঃশ্বাস ফেলছে, জামাত বিশেষ করে যেটা বলছেন ছাত্র সংগঠন, ওই ঘুরে ফিরে সেটাই, যে আপনার ওইটা হ্যান্ডেল করা, হ্যাঁ ব্যালেন্স করা পাওয়ারটা, হ্যাঁ এটার মধ্যে যেটা আমি বললাম যে আপনার ম্যাচুরিটি লাগে, এক্সপিরিয়েন্স লাগে, পাওয়ারটা। ওরাও এখন ছোট, আমাদের ছাত্র সংগঠন, ওদেরও বয়স কম, ওরা আস্তে আস্তে শিখবে আমি মনে করি। এবং আপনারা জানেন যে এত বছর তো আমরা ক্ষমতার বাইরে, সত্যি কথা, আমরা সত্যি আমরা যেই অত্যাচারের মধ্যে দিয়ে গিয়েছি, অটোমেটিক ওদেরকেও একটা দেওয়া হয়েছে, যে ছাত্র আন্দোলনের জন্য ওদেরকেও একটা ইম্পর্টেন্স দেওয়া হয়েছে, ওদেরকে দেওয়া হয়েছে যে তোমরা সামনে থাকো, তোমরা আন্দোলনটা করো। সেই সুবিধাটা বা তাদেরকে সেই প্রিভিলেজটা দেওয়া হয়েছে, হয়তো বা তাদের মধ্যে সেই চলে এসছিল, আস্তে আস্তে সেটা আমরা হয়তো বা ঠিক হয়ে যাবে, আমরা বুঝবো, সামনে বোঝারও আছে, একটা ব্যাপার আছে। আপনারা তো জানেন যে বহিষ্কার, কেউ দলের বাইরে কোনো অন্যায় করলে, এই যে আমাদের ফরিদপুরে আজকেও একজনকে বহিষ্কার করলো যুব দলের সেন্ট্রাল থেকে, এগুলো কিন্তু আমাদের মানে এটা অনেকে বলছে যে আই ওয়াশ, বহিষ্কার করে আবার করে ফেলে, না কিন্তু বহিষ্কার আর কিন্তু করে নাই, রিইনস্টেট করা হয় নাই তাদের পোস্টে কোনো, এবং বহিষ্কার কিন্তু চলছে। আমরা কিন্তু এগুলো বরদাস্ত করছি না দলের পক্ষ থেকে। আমাদের ফরিদপুরে হয়েছে, আমাকে বলছে যে না, আমি বলছি যে নাথিং ডুইং, যেটা দলের নিয়ম সেইভাবে করবা, হ্যাঁ করবেন, এটার মধ্যে আমার কোনো নাই। তো এবং আমরা এই ব্যাপারে কিন্তু অনেক স্ট্রিক্ট। সামনে ইনশাল্লাহ যদি কোনো থেকে থাকে আমাদের, আমরা এই ডাকসু নির্বাচন দিয়ে তো হয় না, সামনে আরো আমাদের জাতীয় নির্বাচনটাই মানে সবচেয়ে ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে, আমরা ওই দিকেই যাচ্ছি। প্রশ্ন হচ্ছে যে নির্বাচনটা আসলে ঠিকঠাক মতো হবে কিনা, এবং নির্বাচন বলতে যে নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ আপনারা সবাই লড়াই করেছেন, সেরকম একটা নির্বাচন হবে কিনা, অর্থাৎ অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আমরা, সেটা আমাদের সবারই আছে কাম্য, এবং আমরা সবাই ভূমিকা রাখা উচিত। আপনারাও সাংবাদিকরা আছেন, এবং সারা দেশের মানুষেরই সেটাতে দায়িত্ব আছে নিরপেক্ষ নির্বাচনের জন্য। আমরা একটা নির্বাচন চাই, নির্বাচিত সরকার চাই,
নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার চাই। আমাদের প্রত্যাশার জায়গা, ইভেন কি প্রধান উপদেষ্টা বলেন একটা স্বপ্নের নির্বাচন, একটা চমৎকার নির্বাচন, একটা ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন ইত্যাদি ইত্যাদি নানান রকম বিশ্লেষণের মাধ্যমে তারা নতুন একটা স্বপ্ন তৈরি করবার চেষ্টা করছেন আর কি। কিন্তু আমরা এত দুঃস্বপ্নের নির্বাচনের মধ্যে দিয়ে গিয়েছি 2014, 2018, 2024, এই নির্বাচনগুলোর যে এক্সপেরিয়েন্স আছে সেই এক্সপেরিয়েন্সগুলো মুক্ত একটা নির্বাচন চাই। যেমন একা একা নির্বাচন করেছিল আওয়ামী লীগ 2014, এই 26 নির্বাচনটা যেন একা একা না হয়। কিন্তু এমন কিছু পরিপ্রেক্ষিত তৈরি করা হচ্ছে যে দেখা যাবে বিএনপিকে ঠেলে দিতে পারে একা একা নির্বাচন করার থেকে, তখন বিএনপি কী করবে? তখন বিএনপি তো নির্বাচন থেকে ফিরে পিছপা হবে আমার ধারণা আর কি, যদি একা একা নির্বাচনের একটা ট্র্যাপে তাকে ফেলে দেওয়া হয়। একটা হচ্ছে দুটো আলোচনা আছে, একটা হচ্ছে যে যেটা আপনি বলছেন নির্বাচনও চাই, নির্বাচিত সরকারও চাই। নির্বাচিত সরকার খুবই তাৎপর্যপূর্ণ কথা। নির্বাচিত সরকারের বাইরে নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকার যদি হয়, সেই সরকার ওই আপনি বলছেন একা একাও হতে পারে, আবার ভাগাভাগি করেও হতে পারে, আসন ভাগাভাগির একটা আওয়াজ আমরা পাচ্ছি, আমরা শুনতে পাই যে অনেকটা আমির মতো আর কি একটু ভাগাভাগি প্রপোজাল আছে যে আমাকে এত ভাগ দাও, এত ভাগ। তো আমরা ডকুমেন্টেশন নাই আমাদের এসব ব্যাপারে, কোনো সব শোনা যায় আর কি বিভিন্ন জায়গায়। তো সেটা কিন্তু ভয়ঙ্কর হবে, সেটার প্রতি মানুষের কিন্তু আস্থা আসবে না। যেভাবে করে হাসিনা 24 সালে আস্থা পায়নি, 18 সালে নির্বাচন করে আস্থা পায়নি, তেমনি করে কিন্তু যদি আবার একটা ভাগ বন্টনের নির্বাচন হয়। এবং একটা জিনিস দেখেন, একটা ব্যাপার হচ্ছে যে আমাদের দেখা যাচ্ছে সরকারের তরফ থেকে মনে হচ্ছে যে বাংলাদেশ মানেই হচ্ছে এই তিনটি, এই এনসিপি, জামাত ইসলাম বা বিএনপি। হ্যাঁ, বিএনপিটা বলতেই পারে দীর্ঘ 15 বছরের সে একটা গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে ছিল। জামাত ইসলাম বলতে পারে হ্যাঁ আমরাও গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে ছিলাম, কিন্তু খুব বেশি দিন আগে না। আপনার নিশ্চয়ই মনে আছে আপনার 2023 সালের অক্টোবর মাসের ঘটনা, আপনারা প্রায় লাখ লাখ জমায়েত পল্টনে করেছিলেন, ঠিক আছে? আপনাদেরকে পুলিশ হচ্ছে মাত্র 8 মিনিটের মধ্যে 1 লক্ষ লোককে তারা স্কাটার করে দিল। ঠিক সেই দিন দেখবেন 23 সালের 18 অক্টোবর শাপলা চত্বরে জামাত ইসলাম একই সময় সমাবেশ করতেছিল, এবং তাদের সেই সমাবেশে পুলিশ একটা ফুলের টোকাও দেয় নাই, একটা লাঠিচার্জও করে নাই। আর আপনাদের তো হচ্ছে সেদিনই বোধহয় রিজভী ভাই, সেদিনই হচ্ছে তারপর দিনে হচ্ছে মির্জা ফখরুল অ্যারেস্ট হয়ে গেলেন, তারপর যে জেনারেল সরওয়ার্দী তিনিও কদিন পরে অ্যারেস্ট হলেন, একদম বিএনপি অফিস তছনছ হয়ে গেল আর কি। আর তখন কিন্তু জামাত ইসলাম শান্তিপূর্ণ সমাবেশ করে, তারা খুবই গণতান্ত্রিক আন্দোলন করেছে। আর জামাতের যে শিবিরের যে ছেলেমেয়েরা এখন নেতৃত্বে আসলেন, ডাকসু জিতলেন, জাকসু জিতলেন, এরা সবাই তো বহাল তবিয়তে বিগত বছরগুলোয় ক্যাম্পাসে অবস্থান করেছিল। ছাত্রদল নাম নিয়ে তো আর কাজ করা যেত না, শিবির নাম নিয়েও কাজ করা যেত না, কিন্তু শিবির তো খুব সুন্দর নিজেকে বদলে ফেলতে পারে। হ্যাঁ, এই যেমন হচ্ছে আচ্ছা জাতীয় স্মৃতিসৌধে চলে গেছে, বদলে ফেলা, তেমনি আবার 5ই আগস্ট 2024-এর আগে আরেকটা বদল করে তারা আবার আওয়ামী লীগের হেলমেটের তলায় ছিল, হেলমেট পরে তারা ছাত্রলীগই করেছেন। অনেক বিষয়তে অনেক সন্দেহ হয়, এই যেমন আবরার ফাহাদ হত্যাকাণ্ডের যে আসামিরা, সেই আসামিদের উকিলকে আজকে যে শিশির মনির, জামাতের খুব গুরুত্বপূর্ণ আইনজীবী, ইনিই হচ্ছেন সে আবরার হত্যাকাণ্ডের আসামিদের উকিল। তিনি দায়িত্ব নিয়েছেন আবরারের খুনিদেরকে, আবরার ফাহাদ, বুয়েটের আবরার ফাহাদের খুনিদেরকে মুক্ত করবার দায়িত্ব নিয়েছেন শিশির মনির। আবার শিশির মনির এদিকে এসে গণতন্ত্র শেখাচ্ছেন, ওদিকে তিনি হচ্ছে খুনিদেরকে রেহাই দেওয়ার চেষ্টা করছেন। সব কিছু বিষয়ে তাদের নানা রং আছে, সে নানান রঙের নানান খেলা আছে। এই নানান রঙের নানান খেলা দিয়ে যেটা হচ্ছে বিষয়টা হচ্ছে নানান রকম প্রশ্ন তৈরি করা হচ্ছে। কিন্তু আমরা যেটা মনে করি যে শেষ পর্যন্ত বাংলাদেশ নির্বাচন হবে, কারণ বাংলাদেশের মানুষ নির্বাচন চায়। ফেব্রুয়ারি মাসে এটা ফেব্রুয়ারিতে না করবার জন্য দেশীয় বা আন্তর্জাতিক নানা ধরনের খেলা থাকতে পারে, কিন্তু মানুষকে একটু মানুষ নির্বাচন চায়। কিন্তু যদি হয় সেটা কী ধরনের নির্বাচন হবে? যে ধরনের নির্বাচন মানুষ চায় বা যে ধরনের নির্বাচনের জন্য মানুষ রক্ত দিল, সংগ্রাম করলো, অনেকে রাজনৈতিক নেতাকর্মীরা জেল খাটলেন, সেই ধরনের নির্বাচন, নাকি একটা নাম কাওয়াস্তে নির্বাচন? এখন ঐতিহাসিক নির্বাচন প্রধান উপদেষ্টা বলছেন বটে, কিন্তু যে 3টে নির্বাচন অতীতে হয়েছে সেই 3টে নির্বাচনকে সাবেক প্রধানমন্ত্রী কোনোটাকে ইতিহাসের সেরা নির্বাচন বা স্বাধীনতার পরের সেরা নির্বাচন বলেছেন, একজন প্রাক্তন সেনাপ্রধান বলেছেন সেনাপ্রধান থাকা অবস্থায় এরকম নির্বাচন পৃথিবীতে আর হয়নি।
সো আমরা এই ধরনের কিছু প্রবণতা দেখি আর কি, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা দেখি, সে প্রায় খুবই ইয়াতে ভুগে আর কি, মানে আত্মপ্রসাদে আমরা খুব ভালো কাজ করছি, দেশ খুব শান্তি শৃঙ্খলা ফিরে এসছে, যদিও এটা একটা মবক্রেসিক দেশে রূপান্তরিত হয়েছে। তো ঠিক তেমনিভাবে এই নির্বাচনটাকে নিয়েও অতি উচ্ছ্বাস প্রকাশ করতে পারেন, কিন্তু বাংলাদেশের মানুষের কিন্তু চোখ খুলে গেছে। এই বাংলাদেশের মানুষকে কিন্তু বিভ্রান্ত করা যাবে না। যদি এটা হচ্ছে কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে পূর্ব পরিকল্পিত একটি ফলাফলকে হচ্ছে গিয়ে পরবর্তীতে জনগণের সামনে উত্থাপন করা হয়, জনগণ কিন্তু সেভাবে বিষয়টাকে গ্রহণ করে নেবে না। অর্থাৎ নির্বাচনকে নিয়ে খেলা খেলতে যদি কেউ চান, সরকারের ভেতর থেকে, বাইরে থেকে, বা অন্য রাজনৈতিক দল থেকে, বা অন্ধকারের কোনো শক্তি যদি এটা খেলা খেলতে চায়, তাহলে এটা খুব বেশি দিন স্থায়ী হবে না। সেই নির্বাচনের পরও দেখা যাবে আরও একটি গণঅভ্যুত্থান হবে, এবং দেখবেন পৃথিবীতে বাংলাদেশের মতো যে সমস্ত গণঅভ্যুত্থানগুলো হয়েছিল সেটা কিন্তু এক দফায় একবার হয়ে তার থেমে গেছে, তা না। এটা কিন্তু ওই যে ভূমিকম্পের পরে যে আফটার শক হয় না, সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভ আসে, তেমনিভাবে কিন্তু এই গণঅভ্যুত্থানের সেকেন্ড ওয়েভ আসতে পারে, এবং সেই সেকেন্ড ওয়েভ আরও সহিংস হতে পারে, আরও ভয়ঙ্কর হতে পারে। তো সব কিছু মিলিয়ে আমরা সহিংসতা, রক্তপাতের সময়কালটায় ফিরে যেতে চাই না। আমরা চাই না আর সেই অন্ধকার সময়টা আসতে, এবং আমরা চাই না আমাদের ছেলেমেয়েরা আবারও রাজপথে তাদের নামতে হোক, আবারও তাদের রক্ত দিতে আমরা চাই না। ফলে আমরা এখনও প্রত্যাশা করি তিনি যেই সুনামের সাথে এসে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশে, তিনি সেই সুনামটুকু রক্ষা করেই দায়িত্ব থেকে চলে যান। হ্যাঁ, আমরা চাই না যে তিনি তার সুনামকে ক্ষুণ্ণ করুন। চৌধুরী নাবিস। হ্যাঁ, আমরা তো নির্বাচন চাচ্ছি, দেশের জনগণ নির্বাচন চাচ্ছে, কিন্তু বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা কিন্তু খুবই মানে ভাববার বিষয়। এটা যদি স্টেবিলিটি না আসে, নির্বাচনটাও কিন্তু একটা ষড়যন্ত্রের মধ্যে পড়ে যাবে। তাই এই ব্যাপারটা সরকারকে দেখতে হবে, আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডারটা, এবং এই যে বারে বারে যে মিছিল হচ্ছে, আওয়ামী লীগ ছাত্রলীগরা মিছিল করছে, তাদেরকে কেন ধরা হচ্ছে না? এবং এখনও আওয়ামী লীগ একেবারে ফ্রিলি আমি তো দেখছি চলাফেরা করছে। তো আমাদের ঢাকায় যে কালকে তো ঢাকায় বেশ কিছু মিছিল হয়েছে, এবং তার আগে যে হয়েছে, তার আগে একটা কোনো শুক্রবার মনে হয়, ওইটার মধ্যে আমাদের ফরিদপুরের কিছু ছাত্রলীগের নেতা, যুবলীগের নেতাদের দেখা গেছে। তো এদেরকে প্রশাসন, পুলিশ এখনও কি ওরকম স্ট্রং না যে এদেরকে ধরা, এদেরকে অ্যারেস্ট করা? এটা খুবই একটা কিন্তু চিন্তার বিষয়। কিন্তু আপনি কি মনে করেন আওয়ামী লীগকে এই যে মিছিল মিটিং করতে না দেয়া, এটাও তো যেমন আপনারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, তারা করতে দেয়নি, এবং আপনারা এখন যারা আছেন তারা যদি আবার তাদেরকে করতে না দেয়, তাহলে এই সমস্যার সমাধান কিভাবে হবে? এখন আওয়ামী লীগের আসলে 15 বছর 16 বছর তারা যে অত্যাচার করছে, দুঃশাসন, হ্যাঁ, দুর্নীতি, এদেশের মানুষের টাকা পাচার, গুম খুন, কেউ কথা বলতে পারেনি, তাদের এই দেশের মাটিতে আর রাজনীতি করার অধিকার ফর দ্য টাইম বিং তাদের নেই। আমার কাছে মনে হয় অনেক করেছে তারা দেশটাকে ফোকলা করে দিয়ে চলে গেছে। তারা, আপনি দেখেছেন যে নিউ ইয়র্কে কি করেছে তারা, এটাতে তো দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তারা তো দে ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস কান্ট্রি। তারা তো তাদের ক্ষমতা দেখাবে, তারা তো গুন্ডা বাহিনী। বাট তারা করেছে, সরকারি যাদেরকে নিয়ে গেল তাদের নিরাপত্তার জন্য, বা তাদেরকে কতখানি সরকার, সেটা তো আছেই। সরকারের এখানে সবাই দেখছে যে ওখানে এখনো যে জাতিসংঘের যে স্থায়ী মিশন, ওখানে যারা এখন পোস্টেড আছেন, ওখানেও আওয়ামী লীগের দোসররা আছে, আওয়ামী লীগের সুবিধাভোগী কিছু ব্যক্তি দেখলাম আমি। এবং এখানে তো তাদের কিছুটা আমি বলবো গাফিলতি আছে, তারা এটা ঠিক করে করেননি। এবং এত সিকিউরিটি দেখলাম নিউ ইয়র্কে এই অধিবেশনটা জুড়ে, কিন্তু আমাদের দেশের নেতাদের কোনো গাড়ি নাই, একটা গাড়িতে নাকি 5 জন যাবে, তাদের সিকিউরিটি দেওয়া হলো না। হ্যাঁ, এগুলো কে দেখলো? এটা তো খতিয়ে দেখতে হবে। আপনাদের নেতাদের এখানে যেতে হলো কেন, আমি একটু প্রশ্ন করতে চাই। এবং যাবার সময় আমরা দেখলাম সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি বলছেন যে সরকারের অংশ হিসেবে তাদের নিয়ে যাওয়া হচ্ছে। তা আমরা তো
এর আগে কোনোদিন বুঝতেই পারিনি যে এটা এতদিন গোপন কিভাবে ছিল যে বিএনপি, জামাত, এনসিপিটা বোঝা যায়, জামাতেরটাও কিছু কিছু বোঝা যায়, যে বিএনপিও সরকারের অংশ, এটা তো আমরা আগে বুঝতে পারিনি। সরকারের এটা তো একটা ইলেক্টেড সরকার না, হ্যাঁ, এটা তো একটা ইন্টারিম গভর্নমেন্ট। ওনারা হয়তো বা মনে করেছেন যে সবাইকে সম্পৃক্ত করলে ওনাদের জন্য একটা প্রশ্নবিদ্ধ হবে না। ডক্টর ইউনূস তো সবাইকে নিয়েই করছেন, এটা একটা ভালো সাইন, কাউকে বাদ দিয়ে করছেন না। সেই জন্যই হয়তো বা আমাদের নেতারা পার্টিসিপেট করেছেন, বিএনপি গেছে। যেহেতু একটা ইন্টারিম গভর্নমেন্ট, এটা তো মানুষের কোনো ইসে আসে নাই, ভোটে আসে নাই, সেহেতু হয়তো বা তারা তাদের সুবিধাজনক ইসের জন্য তারা যাতে কমফোর্টেবল থাকে, কেউ প্রশ্ন না করে, সেই জন্যই হয়তো সেটা না বুঝলাম যে তারা বর্ম হিসেবে নিয়ে গেছে বা তাদের ক্রেডিবিলিটি তাতে বাড়লো এই রাজনৈতিক দলগুলোকে নিয়ে গিয়ে। কিন্তু সরকারের অংশ যখন হবেন তখন তো এই সরকারের সাফল্য এবং ব্যর্থতা দুটোরই দায় আপনাদের নিতে হবে নাকি? আপনারা যদি অ্যাডমিট করেন যে আপনারা সরকারের অংশ, তাহলে সরকারের সাফল্য বা ব্যর্থতা দুটোর দায়ী তো আপনাদেরও নিতে হবে। কারণ আমরা বিএনপির কাছ থেকে কোনো প্রতিবাদ শুনিনি বা আপত্তি শুনিনি যে না আমরা সরকারের অংশ না, নিয়ে গেছেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই জাতিসংঘ সাধারণ অধিবেশনে বিএনপি মহাসচিব এবং আরও একজন নেতা গিয়ে আসলে কি অর্জন করলেন বিএনপির জন্য বা দেশের জন্য, সেটা একটু অনেকে বুঝতে পারেন না। এটা একটা পার্টিসিপেশন, একটা সাধারণ অধিবেশনে, এটা একটা কমিউনিকেশন উইথ আদার লিডার্স। হ্যাঁ, এটা একটা আমি এটাতে কিছু নেগেটিভ দেখছি না, এটা একটা পজিটিভ। যেহেতু এটা গণতন্ত্র এবং তার ইসের মধ্যে আছে শান্তি, নির্বাচন, হ্যাঁ, সবাই যে আমরা একসাথে আছি এটাও একটা দেখানো ওয়ার্ল্ড লিডার্সদের। ডক্টর ইউনূস যেটা ওনার ইসের মধ্যে আছে, ডিসকাশনের মধ্যে আছে যে শান্তি, উন্নয়ন এবং নির্বাচনের পথে আমাদের দেশ, গণতন্ত্রের পথে, মেবি এটার জন্যই হয়তো বা তারা সরকারের সাথে, এবং এটা কমিউনিকেশন, করেসপন্ডেন্স, একটা অধিবেশনের তো এটাই থাকে যারা যান। ধন্যবাদ। আমরা এই প্রধান উপদেষ্টা জাপানে ছিলেন, তিনি একটা সাংবাদিক সম্মেলনে বললেন একটা মাত্র দল খালি তার কথা শুনছে না, সবাই তার সংস্কারের জন্য অপেক্ষা করছে, একটা দল খালি নির্বাচন চায়, মানে বিএনপি করবে। তার কদিন পরে দেখলাম লন্ডনে গিয়ে আবার বৈঠক হলো, বিএনপি খুব মহা উদার, তারা হচ্ছে এটাকে রাজনীতিতে তো শেষ কথা বলে কিছু নেই, গ্রহণ করে নিল। তারপর ফলাফলটা কি হলো? মানুষের কাছে একটা অনাস্থার জায়গা তৈরি হলো যে এইটা করতে গেল কেন। যেখানে তারেক রহমান সাহেব জনসভায় সেই ডিজিটাল বক্তৃতায় তিনি বললেন যে অবশ্যই ডিসেম্বরে 1925 সালে 2025 সালের ডিসেম্বরেই নির্বাচন হবে, তিনি বললেন এবং দৃঢ়তার সাথে বললেন। এবং আমরা দেখলাম বিএনপির সমস্ত পর্যায়ের নেতা নেত্রীরা বললেন যে হ্যাঁ এই বছরের মধ্যে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে। এখন একটা বেশ মানুষ আশাবাদী হলো যে নির্বাচন হবেই, যে বিএনপি চেয়েছে নির্বাচন হবেই। কিন্তু হঠাৎ সেটা চলে গেল ফেব্রুয়ারিতে লন্ডন বৈঠকের মধ্যে দিয়ে। আবার এই সময়কালে যখন সারা পৃথিবীতেই আমাদের মধ্যে একটা প্রশ্ন তৈরি হচ্ছে বাংলাদেশের নির্বাচন কবে হবে, বাংলাদেশের হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা এরকম হচ্ছে কেন, এখানে নানা ধরনের ঘটনা ঘটছে। এই ঘটনাবলী নিয়ে যখন অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন হচ্ছে আন্তর্জাতিকভাবে বিশ্বের মানুষের কাছে, ঠিক সেই সময় বাংলাদেশের হচ্ছে গিয়ে সবচেয়ে বড় দল বিএনপিকে সাথে নেওয়া, জামাত আর এনসিপিকে সাথে নেয়, এনসিপির নেতাদের সাথে নিয়ে আগেও গেছেন তারা, সেটা খুব গুরুত্বপূর্ণ। সেখানে বিএনপি ওখানে গিয়ে আমার মনে হয় এক ধরনের লেজিমেটেশন দিলেন, লেজিমেটেড হলেন আর কি, যে না আমার সাথে বিএনপি আছে, ঠিক আছে, অতএব তোমরা কোনো কিছু চিন্তা ভাবনা করো না আর কি, আমি সমস্ত জিনিস ম্যানেজ করে ফেলেছি। এতে আরও পোক্ত হলো। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না দেন প্রধান উপদেষ্টা, তিনি বললেন আমরা সবাই একসাথেই আছি, সবাই আমরা একটা পরিবার। তিনি বলেন না সবাই আমরা একটা পরিবার তো আমার ঠিক আছে, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, ডিসেম্বরে হবে, 26 সালের 27 সালের ফেব্রুয়ারিতে হতে পারে, 27 সালের ডিসেম্বরে হতে পারে, হোক,
1 বছর 2 বছর 4 বছর 5 বছর থাকলেও থাকতে পারি। একসঙ্গেই পথ চলছে। হ্যাঁ, আমরা তো একসাথে পথ চলছি। কখন আমার নির্বাচন দরকার, যখন আমাদের মানে একমত হতে পারছি না, আমরা ভিন্ন মত, আপনার একটা মত আমার একটা মত, আপনার পথ আলাদা আমার পথ আলাদা, তখন কোন পথ সঠিক সেটা জনগণ ঠিক করে দেবে। কিন্তু সবাই যদি এক কাট্টা হয়ে যায় আর কি, একদল হয়ে যায় আর কি বাকশালের মতো, তাহলে আবার নির্বাচন কিসের? তো এইভাবে হচ্ছে আমার মনে হয় আবার মানে সরকারের চতুরতার কাছে একটা বিএনপির মতো একটি গণতান্ত্রিক দল, তার হচ্ছে শত শত মানুষের জীবনের বিনিময় হচ্ছে যে এই গণতান্ত্রিক আন্দোলনের বিজয়, তারা মনে হচ্ছে তাদের শহীদের রক্তের সাথে আজকে খুব সঠিক কাজটা করছে না আর কি। গণতন্ত্রের জন্য আমার মনে হয় বিএনপিকে আরও একটি সচেতন হওয়া দরকার, একটু হুঁশিয়ার হওয়া দরকার, ষড়যন্ত্র সম্পর্কে হুঁশিয়ার হওয়া দরকার। আর যদি হুঁশিয়ার না হয় তাহলে ষড়যন্ত্রের ফাঁদে পড়ে যাবে আর কি। ডাকসুতে যা ঘটেছে তা ঘটতে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে এবং জাতীয় সংসদ নির্বাচনে কতটুক দেরি হবে আর কি, খুব বেশি ঘটনা সেটা ঘটবে না। সেখানেও উচ্ছ্বাস ছিল, সেখানেও অতি আত্মবিশ্বাস ছিল, এবং উচ্ছ্বাস এবং অতি আত্মবিশ্বাস একটা ভয়ঙ্কর বিপদ ঘটেই দিয়েছে। এইরকম ঘটনা কিন্তু হচ্ছে বাংলাদেশের জাতীয় নির্বাচনকে নিয়ে, বাংলাদেশের গণতন্ত্রকে নিয়ে ঘটতে পারে। সেক্ষেত্রে আমার মনে হয় যথেষ্ট হুঁশিয়ারি নাই, অনেক বেশি ছাড়, অনেক বেশি ফ্লেক্সিবিলিটিও কিন্তু সমস্যা। মনে রাখবেন যে অপরাধ করছে সেটা যেমন হচ্ছে অপরাধ, আবার যে অপরাধটাকে বারবার হাসি মুখে সহে নিচ্ছে সেটাও অপরাধ। আমি কি একটু বলবো? জি, আপনার জন্যই বলা। আপনাকে বলেছি। ও কোনটা? না এই যে যেটা বললেন, মানে যে অপরাধ করে এবং যে অপরাধ সহে, এখানে আপনি কোন অপরাধটার কথা বলছে আমি বুঝতে পারছি না। আমাদের অপরাধ বলতে ব্যর্থতা বা দায়িত্ব যেটা পালন করার যে ঐতিহাসিক দায়িত্ব বিএনপির উপরে পড়েছে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য, সেই দায়িত্ব পালন করতে বিএনপির ব্যর্থতা বা আমি মনে করি না সেখানে আমরা ব্যর্থ হয়েছি। আমি বারেবারই বলছি যে আমরা যে অত্যাচারের মধ্যে দিয়ে গিয়েছি, তারপরে ওটা একটা আমাদের নেতা দল ছাড়েনি, তো দলকে আমরা ভালোবাসি, দেশকে আমরা ভালোবাসি, এটাই প্রমাণ। আর যেটা বলছিলেন যে আরও সচেতন, আমাদের ডে 1 থেকে 5 তারিখের পর থেকে আমাদের চেয়ারম্যান কিন্তু প্রথম থেকেই বলেছেন যে এই নির্বাচনটা আমাদের জন্য অনেক কঠিন হবে। উনি বারে বারেই আমাদেরকে সতর্ক করেছেন। বোঝাই যাচ্ছে আস্তে আস্তে কঠিন হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি ইফ ইউ আর অন দ্য রাইট ট্র্যাক তাহলে তো কঠিন হওয়ার কথা না আমার কাছে মনে হয়। যেমন অনেকে ভয় পেয়েছে যে ডাকসু নির্বাচনের পরে অনেকে এলাকায় যেমন ভয় পেয়েছে জামাতের, কিন্তু আমি মনে করি আমি ভয় পাইনি। যে আই নো মাই ক্যাপাসিটি, আই নো মাই স্ট্রেংথ। হ্যাঁ, ওখানে আমি মানুষের এত কাছাকাছি, ওইটা যেতে হবে। আপনার জনগণের চেয়ে বড় শক্তি আর কিছু নেই। ওই ভালোবাসাটা যদি আপনি অর্জন করতে পারেন, আর তখন ওই ডাকসু বলেন আর জাকসু বলেন আর যেই নির্বাচনী বলেন, দ্যাট শুড নট স্কেয়ার ইউ, এটা আমার কাছে মনে হয়। জনগণের কাছে থাকতে হবে এবং আমাদের একজন ইন্ডিভিজুয়াল হিসেবে আপনি বলছেন না, ইন্ডিভিজুয়াল না, আমাদের চেয়ারম্যান বারে বারে বলছেন এই কথাটা, এবং আমরা সেভাবেই কাজ করছি। জনগণের সাথে আমরা সম্পৃক্ত থেকে জনগণের পালস বোঝার চেষ্টা করছি। তো আপনি বলছেন ইন্ডিভিজুয়াল, তো এরকম তো সবাই করতে পারে। আমরা তো রাজনীতি করি, জনগণ আমাদের সাথে আছে। সবাই করতে পারে। আবার বিএনপির প্রতি তো গত 1 বছরে নতুন অনেক অভিযোগ উঠছে যে বিএনপি আসলে চাঁদাবাজিতে ঢুকে পড়েছে, বিএনপি ধরেই নিয়েছে সে ক্ষমতায় গিয়েছে, এবং যেই কারণেই এক ধরনের অ্যান্টি এস্টাবলিশমেন্ট সেন্টিমেন্টও হয়তো ছাত্র সংসদগুলো নির্বাচনগুলোতে দেখা গেছে, হাট দখল, বাজার দখল, সেগুলোর দিকে অনেকে তো মনে করেন যে বিএনপি ক্ষমতায় যেতেও খুব একটা এখন আর আগ্রহী না, বরং এক ধরনের সুবিধা যদি এর মধ্যে মানে দল হিসেবে না হলো ইন্ডিভিজুয়াল বিএনপির যে র্যাঙ্ক অ্যান্ড ফাইলের নেতাকর্মীরা আছেন তাদের অনেকের মধ্যে এই প্রবণতা আছে। না, এটা নির্বাচন ছাড়া, একটা নির্বাচন ছাড়া এই গণতন্ত্র এবং নির্বাচন ছাড়া আমরা থাকবো কেন? আপনি ল অ্যান্ড অর্ডার কারো কাছে যদি গণতন্ত্র মানে হচ্ছে যে নিজের টাকা বানানো, নিজের আখের গোছানো, নিজের সুযোগ সুবিধা, যেটা ওই যে আওয়ামী লীগের সময় 16 বছরে তারা যেটা করেছে, করতে করতে আসলে দলটা কি শেষ করে দিয়েছে, এখন আর দল দাঁড়াতে দরকার নেই। তাহলে তারা ব্যবসা বাণিজ্য করুক, যাদের এই ধরনের মেন্টালিটি, তাদের ব্যবসা বাণিজ্য করলেই ভালো। রাজনীতি হলো মানুষের সেবা।
রাজনীতি করে আপনি যখন আপনার ফোকাস থাকবে অন দ্য পিপল, আপনার ফোকাস থেকে আপনি সরে গেলে টাকা পয়সার চিন্তা করলে তারা 5 বছরের জন্য এমপি থাকে, তার ফল তারা পেয়েই যায়। তারা ব্যবসা করুক তার চেয়ে। কিন্তু জনগণ থেকে, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারেবারই বলছেন যে আপনার থেকে যদি মুখ সরিয়ে নেয় জনগণ, উনি খুব বুঝিয়ে সুন্দর করে আমাদেরকে বলছেন আপনাদের মুখ ফিরিয়ে নিলে আপনারা গেছেন, আর উপায় নাই। কিন্তু এখন যেটা যারা নেতারা যারা বুঝতে পারবেন, হ্যাঁ, তারা মানুষ তাদেরকে ভোট দিবেন, তারা নির্বাচিত হবেন। আর মুখ ফিরিয়ে নিলে তারা এমপিও হবেন না, তাদের কোনো উপায়ও নাই। হ্যাঁ, এবং এই ব্যাপারে কেয়ারফুল থাকা উচিত। রাজনীতিতে আপনার টাকা, আপনার এটার সাথে আপনার জনগণের যখন আপনি থাকবেন, ফোকাসটা সেটা হলো আপনার সম্মান, সেটা হলো আপনার ভালোবাসা। ওইটা আপনি টাকা দিয়ে তো কেনা যাবে না। যেটা আপনি যখন টাকা দিকে করবেন, তখন তো আপনার রাজনীতি বিক্রি করে দিলেন। আমরা তো যেটা দেখছি, লক্ষ্য করছি যে টাকাকেই এখন সম্মান হিসেবে বিবেচনা করছেন। সেটা লঞ্জিভিটি থাকে না। হ্যাঁ, সেটা থাকবে না। এবং আমরা যথেষ্ট কন্ট্রোল করছি এই চাঁদাবাজি এবং এই যে বারে বারে বহিষ্কারটা করছে কেন? সাবধান করার জন্য যে তোমরা এটা করো না, করলে তোমরা আর দল করতে পারবা না। হ্যাঁ, এবং যারা করছে তাদেরকে বহিষ্কৃত হয়ে গেলে তাকে দলে, এমনকি আমাদের আশেপাশেও যদি বহিষ্কৃত নেতা আমাদের আশেপাশেও যদি থাকে, আমাদেরকেও ধরা হচ্ছে যে আপনারা এদেরকে রাখছেন স্টেজে থাকলে বা কিছু আশেপাশে থাকলে। এবং এমনও বলা হচ্ছে যে কোনো কমিটিতে যদি আওয়ামী লীগের কোনো নেতাকে, মানে কাউকে যদি দল ভারী করার জন্য যদি নেওয়া হয়, যে সাইন করবে তাকেও বহিষ্কার করা হবে। এত স্ট্রিক্টলি আমাদের দল এখন এগুলা হ্যান্ডেল করছে। তো আমি মনে করি না যে এটা যেটা হয়েছিল হয়তো বা প্রথম সেগুলা হয়ে গেছে, এখন ওগুলা আর হচ্ছে না, চাঁদাবাজি বা দখল। কালকেও যেটা বললাম, আমার যুব দলের একজনকে বহিষ্কার করা হলো। অতএব ওখানে তো আর পা বাড়াবে না কেউ, অন্য কোনো নেতা তো ওদিকে পা বাড়াবে না, এটা তো থামিয়ে দেওয়া হলো এবং এটা কন্টিনিউয়াস করা হচ্ছে। আশা করি সেটা আর আমাদের ইলেকশনে আর নির্বাচনে এফেক্ট করবে না। ডক্টর হক কি সামনের দিনগুলো ভিজুয়ালাইজ করতে পারেন সামগ্রিকভাবে? সাময়িকভাবে আমি মনে করি বাংলাদেশের জন্য মানুষ এমন একটা মোড়ে দাঁড়িয়ে আছে, তার একদিকে প্রচণ্ড সংকট, ভয়াবহ সংকট হবে, আরেকদিকে বাংলাদেশ হয়তো সত্যিকার অর্থে গণতান্ত্রিক উত্তরণের পথে আগাবে। তো এখন আসি সংকটে পড়ি কেমনে, জাস্ট প্রেডিকশন, ঠিক আছে? তো আমার মতো একটা ক্ষুদ্র মানুষের ক্ষুদ্র প্রেডিকশন হচ্ছে, প্রথম সংকটের জন্য দায়ভার নিতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে। এই সংকট যদি সৃষ্টি হয়, এখন অনেকগুলো সমস্যা আছে, সমস্যাগুলো প্রত্যেকটা কিন্তু রিভার্সিবল। সমস্যা আছে, সমাধান হবে, সমস্যা আছে, সমাধান হবে। কিন্তু এই সমস্যাগুলোকে নিয়ে খেলতে খেলতে শুধু বাংলাদেশ না, বাংলাদেশকে ঘিরে যে ভূ রাজনৈতিক কিছু ষড়যন্ত্র আছে, সেই ষড়যন্ত্রের ফাঁদে যদি পড়ে যায়, তখন সেটা সমস্যা থাকবে না, সেটা তখন হবে সংকট, যেটা আসলে সমাধান সম্ভব না। সংকটে আমরা পড়ে যাব আর কি। প্রথম দায়িত্ব হচ্ছে গিয়ে নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকার। তার অন্তরে যদি থাকে এই কথাটি যে সত্যি সত্যি সে একটা গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য একটা নির্বাচন দিয়ে দিতে চায়, তাহলে সংকটে আমরা পড়বো না। কিন্তু না হলে সংকটে আমরা পড়বো। 1 2 নম্বর দায়ভার নিতে হবে হচ্ছে গিয়ে এই মুহূর্তে দৃশ্যপটে বা অতীতের ইতিহাসগুলো বিশ্লেষণ করলে সবচেয়ে বড় জনপ্রিয় রাজনৈতিক দল হয়তো বিএনপি। সেই বিএনপিকেও কিন্তু এই দায়িত্ব নিতে হবে। এখানে শুধুমাত্র বিএনপি তার দলের লোকদের শৃঙ্খলাবদ্ধ রাখাই তার কাজ না। তার প্রথম কাজ হচ্ছে এই যে শাসক আছে, অন্তর্বর্তী শাসক আছে, সেই শাসকের কাছ থেকে একটি সুষ্ঠু নির্বাচন আদায় করে নেওয়া, একটা গ্রহণযোগ্য নির্বাচন আদায় করে নেওয়া। এইটা হলো তার প্রথম দায়িত্বের মধ্যে একটা দায়িত্ব। দ্বিতীয়ত হচ্ছে তার দলকে সামলায় রাখা। তৃতীয় হচ্ছে জনগণকে নিয়ে, যে কোনো রাজনৈতিক দলের কাজ এটা, জনগণকে সাথে নিয়ে নির্বাচনের মধ্য দিয়ে, জনগণের ক্ষমতা গ্রহণের মধ্য দিয়ে নিজের সরকার গঠন করা। এই 3টি কাজের দিকে তাকে হলো গিয়ে ফোকাস রাখতে হবে। সে ফোকাস রাখতে গিয়ে যদি সে রাখতে না পারে, তাকে দায়িত্ব নিতে হবে। আর কিছু অবস্ট্যাকেলের ব্যাপার আছে, হচ্ছে সেই অবস্ট্যাকেলগুলো হচ্ছে এই মুহূর্তে এইরকম একটি এন্ট্রিম সিচুয়েশনে, এন্ট্রিম গভর্নমেন্টের আমলে যারা খুব সুবিধা পাচ্ছে, যারা হচ্ছে পলিটিক্যালি একটা স্ট্যাটাস মেনটেন করছে,
সামাজিক স্ট্যাটাস মেনটেন করছে, ব্যবসা বাণিজ্য করছে, যাদের এপিএসরা হঠাৎ করে কোটিপতি হয়ে যাচ্ছে, যাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে, মানে তারা হচ্ছে রিক্সা হুন্ডা ছেড়ে এখন প্রাডো গাড়িতে চড়ছে, হ্যাঁ, এই যে তাদের চমৎকার একটা সময় এনজয় করছে, এরা হচ্ছে আমাদেরকে ওই সংকটের দিকে ঠেলে দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যাটালিস্ট। এই ক্যাটালিস্টদেরকে যদি আমরা যারা হচ্ছে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলো আছে, রাজনৈতিক শক্তি রয়েছে, বাম শক্তি রয়েছে, জাতীয়তাবাদী শক্তি রয়েছে, আমরা যদি এই বিষয়টাকে হচ্ছে গিয়ে হ্যান্ডেল না করি তাহলে সমস্যা হবে। দেখেন, এই গণ অভ্যুত্থানে সকল ছাত্র সংগঠনের ছেলেরা কিন্তু অংশগ্রহণ করেছে, ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছে, এবং শহীদ কিন্তু সবারই হয়েছে। আমার ছাত্র ইউনিয়নের ছেলেরা শহীদ হয়েছে, ছাত্র ফেডারেশন, সাকির ছাত্র ফেডারেশনের ছেলে শহীদ হয়েছে, ছাত্রদলের তো অনেকে শহীদ হয়েছে, সবাই শহীদ হয়েছে, শিবিরেরও অনেক হয়েছে। এটার ক্রেডিবিলিটি আমরা অল্প কিছু সামনে থাকা ক্যামেরার সামনে থাকা মানুষকে দিয়ে দিয়েছি। এবং এদের কথা দরকার ছিল ডাকসু ইলেকশনে অংশগ্রহণ করা, এদের দরকার ছিল ছাত্র সমাজের নেতা হওয়া, ডাকসু নেতা হওয়ার কথা, জাকসু নেতা হওয়ার কথা। এরা ডাকসু জাকসু নেতা মতো ছোট জিনিস হতে চায় নাই, এরা সরাসরি মন্ত্রী, প্রধানমন্ত্রী হতে চাচ্ছে। ফলে একটা বড় ধরনের গ্যাপ, বিচ্ছিন্নতা তৈরি হয়েছে ছাত্রদের সাথে। যেই ছাত্ররা আন্দোলনে নেমেছে, এই নেতারা আন্দোলনে করে কিছুই করতে পারতো না, তারা পাটচক্র করতো। আগস্টের পূর্ববর্তী জুলাই পর্যন্ত তারা হচ্ছে 10-15 জন, 20 জন, 50 জন, 60 জন নিয়ে পাটচক্র করতো। কিন্তু এরা যে হচ্ছে লাখো মানুষের, লাখো ছাত্রের নেতা রূপান্তরিত হয়েছে, এবং সেই লাখো ছাত্র যে কম্পোজিশন থেকে তৈরি হয়েছিল এই জনপরিষদটা, সেই জনপরিষদটাকে কিন্তু তারা আর ধারণ করতে পারে নাই। তারা ধারণ করতে না পারার ক্ষেত্রে দায়কার, তার দায় হচ্ছে যে অতিরিক্তভাবে রাষ্ট্র, বিশেষ করে সরকার এদেরকে যে প্রমোট করেছে, প্রমোট করার মধ্য দিয়ে এদেরকে মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। আর এই বিচ্ছিন্নতা করে ফেলে, যে সরকার বিচ্ছিন্ন করে ফেলেছে, এখন হচ্ছে বিএনপিও বিচ্ছিন্ন হওয়ার পথে গেছেন জাতিসংঘে বেড়াতে আর কি, তাদের সাথে। এতে ইউনূস সাহেবের অনেক লাভ হবে, বিএনপির যে কি লাভ হবে এটা আমার ক্ষুদ্র মস্তিষ্কে ঢোকে না। ক্ষতি তো কিছু নাই, কি ক্ষতি আছে? হ্যাঁ, আমি তো বললাম যে এটা তো একটা জাতিসংঘে একটা অধিবেশনে যাওয়া, এটা তো সম্মানজনক, এবং এটা একটা করেসপন্ডেন্স কমিউনিকেশন। সরকার তো আমরা বিগত সরকারের সময় দেখেছি বিশাল লটবহর নিয়ে যায়, পৃথিবীর অনেক দেশের সরকার সেই তুলনায় তো এবার মাত্র কয়েকজন গেছে। এখানে রাম, রহিম, যদু, মধু সবাইকে নিয়ে যাওয়ার প্রবণতা আগেও আমরা দেখেছি। তো এটা তো বেটার। আমি জেনে বুঝে যদু মধুর সাথে আমার নাম লেখাবো কেন? আমি তো যদু মধু না, ঠিক আছে? আমি তো নিজেই যেতে পারি, আমি নিজেই সরকার গ্রহণ করবো, আমি নিজেই আমার যার জায়গা থেকে আমি যাবো এখানে। আমি হচ্ছে মানে যাত্রী হয়ে যাবো কেন আর কি, স্পেশাল কেন বেনিফিট নিব আমি? আমার কোনো দরকার নাই। এবং এমন না যে উনি পরিচিত হওয়ারও দরকার, সরকার প্রধান সব মিটিং আর ওখানে পরিচিত হওয়ার পর এমন কোনো সুযোগ তেমন নাই। আর ওদের পরিচয় হওয়া দরকার, সরকার প্রধান যেখানে যাবেন সেখানে তাদেরকে সমগুরুত্ব দিয়ে নিয়ে যাচ্ছেন। সরকার প্রধান যেখানে যাচ্ছেন, যত মিটিংয়ে যাচ্ছেন সেখানে গুরুত্ব দিয়ে সব মিটিং ওনাদের নিয়ে যাচ্ছেন, ব্যাপারটাও তো এরকমও না, অনেকটা পিকনিক টাইপ, প্লেজার ট্রিপ। জি বলেন আপনি। তো মানে 200 জন নিয়ে যাচ্ছে, সেই তুলনায় 4-5 জন গেছে, এটা তো তেমন কিছু না। বাংলাদেশের পার্টিসিপেশন আছে, আমরা দেশের একটি দল, বড় দল, এটা হতেই পারে, এটা তেমন কিছু আমি মনে করছি না, নেগেটিভ কিছু না, ক্ষতির কিছু না। সামনে ইনশাল্লাহ গণতন্ত্রের পথে আমরা যাব, নির্বাচন হবে, এটা আশা করি। নির্বাচনে যতই ষড়যন্ত্র থাকুক না কেন, আমার মনে হয় এদেশের মানুষ যে শক্তি, তারা নির্বাচন চাবে, এবং নির্বাচনের পথে তারা কোনো বাধা এটা মানবে না এবার। এবং বিএনপি আসলে যেটা আমি তখনও বলি, বিচ্ছিন্ন যেটা হয়ে গেছে না, কিন্তু বিএনপির তো একটা শিফট আমরা দেখলাম 5ই আগস্টের পর থেকে। বিএনপি প্রথমে বললো 3 মাসের মধ্যে নির্বাচন, তারপরে বললো যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন, তারপরে বললো ডিসেম্বরের মধ্যে নির্বাচন, তারপরে গেল ফেব্রুয়ারিতে। এখন এই নিউ ইয়র্কে গিয়ে টিয়ে ঘুরে টুরে এসে সরকারের অংশ হয়ে সেটা ওনার ভাষায় 26-27 পর্যন্ত যেতে পারে। এটা হবে না। তো আমরা ঐক্যমত্য কমিশনে একসাথে সংস্কারের জন্য বসছে আমাদের দল। হ্যাঁ, তো সবকিছুতে তো আমাদের পার্টিসিপেশন আছে সংস্কারে, সেখানেও তো আমাদের দল পার্টিসিপেট করছে, সব দলই পার্টিসিপেট করছে, সবারই নেওয়া হচ্ছে, ওপিনিয়ন নেওয়া হচ্ছে। তো এটার মধ্যে শুধু খালি এখানে গেল বলেই যে অনেক কারণেই বলছি যে আগে তো কোনো সময় যাওয়া হয়নি,
যেমন ধরেন বিএনপি 2-3 জন উপদেষ্টার পদত্যাগ দাবি করলো, আবার বিএনপি গিয়ে তাদের সঙ্গে ঢাকায়ও মিটিং করছে, লন্ডনও মিটিং করছে। আমি বলছি যে বিএনপি সবসময় এটা কম্প্রোমাইজিং অ্যাটিটিউডটা পলিটিক্সে ফ্লেক্সিবিলিটি ভালো, ফ্লেক্সিবিলিটি ভালো, কিন্তু এই জিনিসগুলো আবার সবসময় ভালো বলা যাবে না। মানে সবসময় যে ইতিবাচক ফল দেয় তা না, উল্টো ফলও দেয় না। এখন এমন একটা টাইম, আমাদের তো ফ্লেক্সিবল থাকতে হবে। ইন্টারিম গভর্নমেন্ট এটা একটা, তারা তো জনগণের ম্যান্ডেট নিয়ে আসেনি, তাদেরকে তো আমাদের একটা স্পেস দেওয়ার দরকার। এবং যেটা বলছেন যে প্রথমে 3 মাসের মাথায়, 3 মাসের মাথায় রক্ষক যদি ভক্ষক হয়ে যায় এবং সেই ভক্ষককে যদি আপনি ইন্টারিম গভর্নমেন্টের কথা বলছেন, আমি এটা বুঝিনি না, তারা একটা ইসের পরে তাদেরকে তো সময়ও দিতে হবে। 3 মাসের মাথায় আমরা বলেছিলাম বা ডিসেম্বরে বলেছিলাম, এটা তো শেষ কথা বলতে তো কিছু নেই রাজনীতিতে, কম্প্রোমাইজ করতেই হবে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, এটা বলেছে। তারপরে তো এটা 2 মাস পরেই এটা সমঝোতা করে দুজন ডিসকাশন করে এটা আমরা একটা ডিসিশনে এসেছি যে ফেব্রুয়ারিতে ইজ বেটার, ডিসেম্বরে না করে। এবং তারাও কিছু কাজ করছে, ওনাদেরও তো একটা দায়িত্ব আছে, অর্ধেক ওনারাও সেটা আমাদের সাথে কম্প্রোমাইজে আসছে যে আমরা কিছু কাজ হাতে নিয়েছি। এবং সবচেয়ে বড় কথা যে আওয়ামী লীগের যে দুঃশাসন, হ্যাঁ, তাদেরকে তো একেবারে শায়েস্তা না করে ছেড়ে দেওয়াটাও ঠিক না, সেটা তো কেউ বলছে না। আমার এই বিষয়ে কোনো ওই ব্যাপারেও তো তারা সময় চাচ্ছে, যারা অপরাধ করেছে তাদের শাস্তির ব্যাপারটা তো কোনো, শাস্তির ব্যাপারটা একটা ইম্পর্টেন্ট, এবং তাদেরকে সেভাবে বিচারাধীন আছে, অনেকে অ্যারেস্টেড, জেলে, ওইটার একটা সময় লাগে। এবং যেটা বলছিলেন এর আগে যে জামাত, এনসিপি, হ্যাঁ, তারা এটা পিছাতে চাচ্ছে, তারা পপুলারিটি গেইন করতে চাচ্ছে, তারা ডাকসু নির্বাচনে প্রেশার দিল, কিন্তু ফেব্রুয়ারি পরে আর এটা পিছানো যাবে না। আমরাও এটা দেব না, আমাদের দল এটা অ্যালাউ করবে না। আমরা তো কিছুদিন আগেও তখন তো কাইন্ড অফ বিএনপির সাথে যখন নির্বাচনটা পেছানোর কথা বলছিল, এপ্রিল মাসে, জুলাই মাসে এরকম বলছিল, তখন তো গভর্নমেন্টের সাথে বিএনপির বেশ একটা টানাপোড়েন শুরু হয়ে গেল। তারপরে আমরা একটা সমঝোতা এসেছি। আমার কাছে মনে হয় একটা কনফ্লিক্টে না যে এই মুহূর্তে নিজেরা ঐক্য থাকা উচিত, আওয়ামী লীগকে ফাইট করার জন্য, তাদের করার জন্য, ফাইট ব্যাক করার জন্য আমাদের ঐক্য, কারণ এর মধ্যে ইন্ডিয়া ঢুকে যাবে। হ্যাঁ, তাহলে তো এরকম একটা বক্তব্য সামনে হাজির করা যায় যে আওয়ামী লীগকে একেবারে নিঃশেষ করে যেন আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে না পারে, তারপর আমরা নির্বাচন করি, তারপর আমরা প্রতিদ্বন্দ্বিতা করি, ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করি, ততক্ষণ পর্যন্ত আমরা এক থাকি, সেটা তো খারাপ না। 1 বছরেও হবে না, ওদের নিঃশেষ করতে তো সময় লাগবে। তারা যেটা করেছে অবশ্যই তাদের রাজনীতি করার তাদের অধিকার নেই এই দেশে, সত্যি কথা। শেষ করতে হবে। আপনি কিছু যোগ করতে, 30 সেকেন্ড, আমার হাতে আর সময় নিঃশেষ করতে হবে। আমরা মনে করি যে সত্যিকার অর্থে বাংলাদেশকে যদি গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হয় তাহলে নির্বাচনের তারিখটা ঘোষণা করতে হবে। সেই তারিখটাকে ধরে যতটুকু সংস্কার করা খুব সহজ, সংস্কারের কোনো বিষয় না। সংস্কার কতগুলো প্রস্তাবনা দাঁড়িয়েছে, সেই সংস্কারের প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করার জন্য একটা নির্বাচিত সরকার দরকার। যেহেতু একটা নির্বাচিত সরকার ছাড়া এই সংস্কারের প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করা যাবে না, তাহলে সংস্কারের নামে আর দেরি করার দরকার নেই। আর বিচারের যে জায়গাটা আছে, বিচার তার আপন গতিতে চলবে। বিচার বিভাগকে স্বাধীন করে দিতে হবে, এবং স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে যদি আপনি এই আওয়ামী লীগের দুষ্কৃতিকারীদেরকে শাস্তি দেন, খুনিদেরকে শাস্তি দেন, সেটা জনগণ কাছে বিশ্বাসযোগ্য হবে। আর যদি হচ্ছে আপনি ক্যাঙ্গারু কোর্টের মধ্যে তাদেরকে শাস্তি দিতে থাকেন, তাহলে কিন্তু তারা এক সময় ঠিকই বেরিয়ে যাবে সেকুল থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে রীতিমাত্র লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে রীতিমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ডক্টর সাজিদুল হক রুবেল এবং মিস চৌধুরী নাবা ইউসুফ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, সব কথার মূল কথা, আমরা আমাদের মধ্যে বিতর্ক বিরোধ যাই থাকুক না কেন, দেশটাকে এগিয়ে নিতে হবে, দেশটাকে গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তর করতে হবে, এবং তার জন্য একটা নির্বাচনের কোনো বিকল্প নেই। এবং অবশ্যই সেটা কোনো পাতানো নির্বাচন বা ষড়যন্ত্রের নির্বাচন নয়। নির্বাচনটা যেমন চাই, আমার এক অতিথি বলছিলেন, নির্বাচিত সরকারও চাই, যেখানে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে, কোনো ইঞ্জিনিয়ার্ড ইলেকশন বা কোনো সাজানো ইলেকশন নয়। কাজেই সেরকম একটা নির্বাচন আমরা
যত দ্রুত পারি আমাদের দেশের অর্থনীতি, সমাজ, রাজনীতির জন্য কল্যাণকর হবে। এবং আমরা আশা করব যে সরকারের সদিচ্ছা সেক্ষেত্রে আমরা দেখতে পাবো, এবং একই সঙ্গে অন্যান্য স্টেক হোল্ডার যারা আছেন, বিশেষ করে রাজনৈতিক দলগুলো, তাদেরও এক ধরনের ইতিবাচক এবং এক ধরনের শক্ত সক্ষম অবস্থানও আমরা প্রত্যাশা করি। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সবার জন্য শুভকামনা।